গ্রামের মানুষের সাধারণ জীবনযাপন। গ্রামের মানুষ সবসময় সহজ সরল হয়ে থাকে। গ্রামের মানুষের প্রতিটি সকাল শুরু হয় মসজিদের আজান দিয়ে এবং গ্রামের মানুষ প্রতিদিন ঘুমাতে যায় মসজিদের আজান যখন দেয়। এশারের নামাজের পর মানুষ কিন্তু নামাজটা শেষ করে ঘুমাতে যায়, শুধু অপেক্ষায় থাকে কখন আজান দিবে তখন তারা ঘুমাতে যাবে, আবার কখন আজান দিবে তখন তারা উঠবে। গ্রামের মানুষের পরিবেশ কিন্তু অসম্ভব সুন্দর, শান্ত মনোরম পরিবেশ, শব্দ এবং বায়ুদূষণ মুক্ত, যেখানে কোনো গাড়ির শব্দ নয়, কোলাহল নাই, মাটির চুলায় রান্না, অসাধারণ পরিবেশ। আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবারাকাতুহু। ফরিদপুর জেলার ভাঙ্গা থানার ছোট্ট একটি গ্রাম থেকে আমি নাজমিনারা, আপনারা দেখছেন নাজমিনারা ব্লগ। আমার এই ছোট্ট পরিবারের প্রত্যেকটি দর্শক আপু এবং ভাইয়াদেরকে জানাই অন্তরের অন্তরস্থল থেকে ভালোবাসা, শুভেচ্ছা এবং স্বাগতম। আপনাদের ভালোবাসা, দোয়া এবং অকৃত্রিম সহযোগিতায় আমার এই পথ চলার সবচেয়ে বড় অনুপ্রেরণা। সকালে ঘুম থেকে উঠে খুব ফ্রেশ একটা মন নিয়ে ভোরের আলোয় দরজাটা খুলে শুরু করে দিই প্রতিদিনের কাজ, যেটা গ্রামের আপু এবং আন্টিদের কাজ থাকে এবং গ্রামের মহিলাদের যে কাজটি থেকে থাকে। সকালে ঘুম থেকে উঠে বিছানা ছেড়েই শুরু হয়ে যায় ঝাড়ু হাতে প্রতিটি কাজ। ভোরের আলোর সাথে সাথে প্রতিটি কাজ করে নিতে হয়। আলো যতক্ষণ থাকে ততক্ষণ আমাদের কাজও থাকে। সূর্যটা যখন ডুবে যায় তখন আমাদের কাজও শেষ হয়ে যায়। সূর্য ডোবার সাথে সাথে আমাদের শরীরটাও কিন্তু ক্লান্ত হয়ে যায়। গ্রামের মানুষ হয়ে আমরা অপেক্ষায় থাকি কখন ফজরের আজান দিবে আর কখন আমরা ঘুম থেকে উঠব। ফজরের আজান, মসজিদে মুয়াজ্জিন ফজরের আজান দেয়, অন্যদিকে পাখিদের কিচিরমিচির ডাক, মোরগের ডাক, বিভিন্ন ধরনের প্রাকৃতিক শব্দ, ওই শব্দগুলোর সাথে সাথে গ্রামের মানুষ ঘুম থেকে ওঠে। গ্রামের মানুষের ঘুম ভাঙার জন্য এক্সট্রা কোনো অ্যালার্ম লাগে না। তারা যেমন মুয়াজ্জিনের আজানের অপেক্ষায় থাকে, তারা নিয়ত করে ঘুমায় যে কখন মুয়াজ্জিন আজান দিবে, মসজিদে ইমাম সাহেব আজান দিবে আর গ্রামের মানুষগুলা ঘুম থেকে উঠবে। আজান দেওয়ার সাথে সাথে প্রত্যেকটি মানুষ মসজিদে যেয়ে নামাজ পড়ে এবং সেই সাথে সাথে বাড়ির মহিলা যারা থাকে তারা তাদের বিভিন্ন কাজে ব্যস্ত হয়ে যায়, যেমন ঘর ঝাড়ু দেওয়া, উঠান ঝাড়ু দেওয়া, বিছানা গুছানো, ঘরের মধ্যে বিভিন্ন আসবাবপত্র মুছে পরিষ্কার করা। এই যে ঘরের কাজগুলো না, এই কাজগুলা গ্রামের মানুষের বিশেষ করে সকাল সকালেই করে নিতে হয়, কারণ দিনের অর্ধেক সময় বাহিরে থাকতে হয়। বাহিরে একবার গেলে আর ঘরে আসা খুব বেশি একটা হয় না। এটা তো শহর না যে রান্নাটা বসায় রেখে এসে ঘরের মধ্যে বিভিন্ন ধরনের কাজ করলাম, সেটা হয়ে ওঠে না। যেহেতু গ্রাম, পাতা দিয়ে জ্বালানি হিসেবে ব্যবহার করতে হয়, বিভিন্ন ধরনের খড়ি থাকে, সেগুলা জ্বালানি হিসেবে আমাদের ব্যবহার করতে হয়। সেই সূত্রে আমরা কিন্তু সর্বপ্রথম ঘরের কাজটাই শেষ করে নিই। ঘরের কাজটা শেষ করলে মনে হয় 90% কাজ সারাদিনের শেষ হয়ে গেছে। সর্বপ্রথম দরজাটা খুলে ঘরটা ঝাড়ু দিয়ে এরপরে বিছানা গুছিয়ে ঘরের মধ্যে এক্সট্রা যে কাপড়-চোপড় থাকে সুন্দর করে আলনায় গুছিয়ে ঘরের প্রত্যেকটা জিনিস পরিষ্কার করে মুছে পরিপাটি করে এরপরে ঘর থেকে বের হই।
অফ ক্যামেরাতে কিন্তু ব্যক্তিগত যে ইবাদত বন্দিগি থাকে সেটাও করে নিই। এরপরে শুরু হয় প্রতিদিনের কাজ, নিত্যদিনের কাজ। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। বিভিন্ন পাখির বিভিন্ন রকমের ডাক, মনোরম পরিবেশ। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে রেখে যাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আমার প্রতিদিনের নিত্য নতুন ভিডিও আপনি আপনার সময় মতো দেখে নিতে পারবেন। আমি একজন গ্রামের গৃহবধূ হয়েও কিভাবে স্টেপ বাই স্টেপ ঘরের কাজগুলো গুছিয়ে করে নিই এবং বাহিরের কাজগুলো গুছিয়ে করে নিই, সেগুলাই আমি আজ আপনাদের সঙ্গে দেখাচ্ছি। প্লিজ আপনারা আমার সঙ্গেই থাকুন এবং দেখতে থাকুন, ভিডিওটি উপভোগ করুন। অনেক সময় কিন্তু অন্যের কাজ দেখলেও নিজের ভিতরে এনার্জি আসে, অন্যের কাজ দেখেও কিন্তু নিজে কাজ করার আগ্রহ খুঁজে পাওয়া যায়। তো আপনারা ভিডিওটা দেখবেন আমি কিভাবে স্টেপ বাই স্টেপ কাজ করি। গ্রাম মানেই হাতে থাকবে ঝাড়ু, হাতে থাকবে গোবর এবং হাতে থাকবে মাটি। কারণ মাটি দিয়ে চুলা লেপতে হয়, ঘর লেপতে হয় এবং গোবর দিয়ে গরু থাকলে তো গোবর থাকবে, এটা স্বাভাবিক। গরুর গোয়াল পরিষ্কার করা, প্রতিটি কাজ যেগুলো গ্রামের মানুষ করে থাকে সব সময়। যার বাড়িতে যে সময় যেটা থাকে, বিভিন্ন ধরনের বতর থাকে, যেমন ধান, পাট, মসুরি, যে সময় যে সিজন থাকে সেই সময় সেই ফসলগুলা বাড়িতে আসে, সেগুলা কিন্তু গ্রামের মহিলারা খুব সুন্দরভাবে গুছিয়ে নেয়। আমি কিন্তু একের পর এক স্টেপ বাই স্টেপ আমি আমার কাজগুলো গুছিয়ে করি। এজন্য সারা দিনের অর্ধেকটা সময় আমি ফ্রি থাকতে পারি। ভোর 5টা থেকে শুরু করে বিকাল 1টা পর্যন্ত সারা দিনের ব্যস্ততা। চুলা থেকে চুলার জ্বালানির যে অবশিষ্ট অংশগুলো আছে সেগুলো তুলে নিয়ে চুলার পাড়টা ঝাড়ু দিয়ে খুব সুন্দর করে পরিষ্কার পরিপাটি করে রেখে আসছি। এরপরে যে হাঁড়ি পাতিলগুলো ছিল বাসি হাঁড়ি পাতিল, সেগুলো সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। ছাই দিয়ে থালা বাসন এবং হাঁড়ি পাতিল মাজলে খুব সুন্দর পরিষ্কার হয় এবং চকচক করে। মাঝে মাঝে দেখবেন ছাই দিয়ে মাজার পরে পাতিলে আপনার চেহারাও দেখা যাবে। মজা করলাম একটু। আমার প্রিয় আপুরা যারা গ্রামে আছেন তাদের জন্য সুন্দর একটি টিপস। এই যে আমি পাতিলগুলা মাজতেছি, আর এই কালির অংশটুকু যখন মাজি তখন কিন্তু এই যে মাজনি ব্যবহার করি। আর ওই মাজনি ব্যবহার করার কারণে আমার হাতে কিন্তু কালি থাকে না। এ কারণে কিন্তু আমার সাবান দিয়ে খুব ভালো করে হাত ধোয়া লাগে না, কারণ আমার হাতে তো কালি লাগে না। ভিতরের অংশটা আমি খুব ভালো করে ছাই দিয়ে পরিষ্কার করে নিই, এতে খুব পরিষ্কার হয়। এবং বাহিরের যে কালির অংশটা সেইটা আমি মাজনি দিয়ে নিই, এতে করে দেখা যাচ্ছে কালিও হয় না খুব বেশি একটা, আর হচ্ছে হাতেও কালি লাগে না। তো খুব সুন্দর একটি টিপস, আপনারা চাইলে এই টিপসটা ফলো করতে পারেন, আপনারও উপকারে আসতে পারে। একটা সময় আমি ঘাস কিংবা পলিথিন এগুলো হাতে পেঁচাইয়া বা হাতে দিয়ে পাতিলের কালো যে অংশ, কালির যে অংশটা সেটা হচ্ছে আমি মাজার ট্রাই করতাম বা মাজতাম। তবে এতে করে কী হতো, আমার হাতে বেশ কালি জমে থাকতো। আর ওই কালিগুলা উঠতে চাইতো না, কয়েকবার সাবান দিয়ে ধোয়া লাগতো। আর কলের পানিটা যেহেতু একটু আয়রন কোয়ালিটি,
সে কারণে হাতের অবস্থা একদম বিচ্ছিরি হয়ে যাইতো। এ কারণে আমি আমার হাত যখন একদম কালো হয়ে যায় তখন আমি লেবু অথবা হচ্ছে তেঁতুলের পাতা এগুলা বেশ ভালো করে হাতে ডলে নিই। এতে করে দেখা যাচ্ছে আমার হাতটা খুব সুন্দর পরিষ্কার হয়ে যায়, একদম চকচক করে। হাঁড়ি পাতিলগুলা মেজে ধুয়ে রান্নার জন্য খড়িগুলা মাচার থেকে পেড়ে এরপরে আমি একটু বাহিরে আসছিলাম। এসে দেখি কচু গাছে বেশ কচুর লতি ছাড়ছে। একদম টাটকা এবং ফ্রেশ লতি আমি উঠিয়ে নিয়েছি। লতি পরিষ্কার করার খুব সহজ পদ্ধতি। আপনাদেরকে কচুর লতি পরিষ্কার করার সহজ একটি উপায় এই ভিডিওর মাধ্যমে আমি জানিয়ে দেব। লতিগুলা আমি প্রথমে ধুয়ে নিয়েছি, পানি দিয়ে কাদা যে ছিল ওইটা ধুয়ে নিয়েছি। এখন প্রত্যেকটি লতি সুন্দর করে হাতের মধ্যে গুছিয়ে নিয়ে আমি এই যে স্টিলের এই মাজনি দিয়ে হালকা করে একটু ডলা দেব। এতে করে গোড়ার যে অংশটা আছে ম্যাক্সিমাম অংশটাই খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে, একদম সাদা ধবধবা হয়ে যাবে। খুব জোরে দিবেন না, আলতো করে একটু ডলা দিবেন। এতে করে যে লালচে একটু অংশ আছে ওই অংশটা কিন্তু বেশ ভালোভাবে পরিষ্কার হয়ে যাবে। আর লতিতে যে আঁশটা আছে সাইড দিয়েও ওইটাও কিন্তু মাজনির সঙ্গে চলে আসবে। এই যে বেশ ভালো পরিমাণে মাজনিতে কিন্তু উঠে আসছিল। আমি কিন্তু এখান থেকে খুব ভালোভাবে কচুলতিটা পরিষ্কার করে নেব। টিউবওয়েলের নিচের থেকে আমি যদি লতিটা বেশ ভালোভাবে পরিষ্কার করে নিই, এতে করে দেখা যাচ্ছে আমি যখন পরিষ্কার করব তখন আমার বেশ একটা সময় লাগবে না। কারণ শিকড় তারপরে গোড়ার যে লালচে অংশটা মানে আঁশটা যে পেকে গেছে গোড়ার দিকের আঁশটা মূলত বাড়তি হয়ে যায়। সেই বাড়তি অংশগুলা আমি এই যে হাত দিয়ে ফেলে দিব, থাকবে শুধু কাঁচা অংশ। কাঁচা এবং সতেজ যে অংশটা এটা বেছে নিতে কিন্তু খুব একটা সময় লাগবে না। আমি এটা এখনই খুব ভালোভাবে পরিষ্কার করে অর্ধেকটা একদম 70% আমি পরিষ্কার করে নিব। গ্রামে থাকার কিন্তু বেশ সুযোগ সুবিধা আছে। এই যে আমি ভাবতেছিলাম কি রান্না করব এটা ভাবতে ভাবতেই আমার কিন্তু কচুলতিগুলা চোখে পড়ে। আর কচুলতিগুলা তুলে খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি। এটা যেহেতু গ্রামীণ পরিবেশ, গ্রামের মানুষ, আমি যেহেতু গ্রামে সহজ সরল জীবনযাপন করি, তো সেই সুবাদে কিন্তু আমার রান্নার জন্য হাট বাজারে যেতে হবে না। রান্নার জন্য খুব একটা টেনশন করতে হয় না। হাঁটতে হাঁটতে আমি কিন্তু কচুর লতিগুলো তুলে নিয়েছি। আমি কিন্তু এই লতিগুলো খুব সুন্দর করে বেছে পরিষ্কার করে নেব। এইগুলাতে আমি কিন্তু মাছ ছাড়াই রান্না করব। কোনো রকম মাছ বা আলু আমি কিছুই দিব না। শুধু পেঁয়াজ, মরিচ আর তেল, লবণ, হলুদ দিয়ে একদম সিম্পল ভাবে কম মশলা দিয়ে আমি রান্না করব। কম মশলাযুক্ত খাবার শরীরের জন্য খুবই উপকারী এবং পরিবারের জন্যও খুবই উপকারী আমি যেটা মনে করি। আপনি যদি কম মশলাযুক্ত খাবার খান, আপনার বিভিন্ন ধরনের রোগ ব্যাধি হচ্ছে না। আপনি যদি কম মশলা দিয়ে রান্না করেন, আপনার মশলাগুলো ফুরাই যাচ্ছে না, থেকে যাচ্ছে। খুব কম মশলা ব্যবহার করলে আপনার পরিবারের সব দিক দিয়ে ভালো। সবসময় চেষ্টা করবেন খুব কম মশলা দিয়ে খাওয়ার জন্য। আপনি যখন কম মশলা দিয়ে খাবেন তখন কিন্তু আপনি গ্রামের একদম অথেন্টিক টেস্টটা পাবেন। আমি দেখেছি খুব বেশি মশলা দিয়ে রান্না করলে সেগুলো কিন্তু খাবার বেশি একটা ভালো লাগে না। মুখের রুচিটাই কিন্তু অন্যরকম হয়ে যায়। খুব সুন্দর করে আমি কিন্তু লতিগুলা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন কিন্তু আমার এই লতিগুলা ভাজতে মাত্র 4-5 মিনিট লাগবে। কারণ আমি এখানে বেশ কিছু সময় ধরে পরিষ্কার করে নিয়েছি। এরপরে রান্নার সমস্ত কিছু আমি গুছিয়ে নিয়েছি। আমরা যেহেতু গ্রামে বসবাস করি, আমরা কিন্তু টিউবওয়েলের পানি দিয়ে রান্না করি না। সব সময় বৃষ্টির পানি দিয়ে রান্না করি। 12 মাস আমরা বৃষ্টির পানি খাই। বৃষ্টির পানি দিয়ে রান্না করলে ভাতটা প্রায় 48 ঘন্টা পর্যন্ত খুব ভালো থাকে এবং
সুন্দর দেখা যায়, ঝকঝক করে, একদম মনে হয় যে সাদা ধবধবা, এত দারুণ লাগে। এই চাউলও কিন্তু আমাদের নিজেদের ঘরের। আমরা যারা গ্রামে বসবাস করি তাদের কিন্তু অনেক কিছু কিনতে হয় না, যেমন আমাদের বাড়িতে বিভিন্ন ধরনের সবজি, ধুন্দুল, তারপরে হচ্ছে চন্দনী, বটবটি, মরিচ, পুঁইশাক, কচুরলতি, কচুর ডাগো মানে কচুর শাক, এরপরে হচ্ছে কচুর যে নারকেলের মতো একটা অংশ আছে এটা, কলার মোচা, বিভিন্ন ধরনের শাক সবজি কিন্তু আমাদের থাকে এবং টাটকা টাটকা মাছও থাকে। সমস্ত খাবার কিন্তু টাটকা থাকে। আমরা কিন্তু অনেক খাবার সংরক্ষণ করে রাখি, যেমন পেঁয়াজ, আলু, রসুন, চাল, জ্বালানি হিসেবে যে খড়িগুলা ব্যবহার করি, ওই খড়িগুলোও আমরা কিন্তু সংরক্ষণ করে রাখি। আমরা যদি ইচ্ছা করি যে ১ মাস পুরো কাঁচা বাজার কিনবো না, আমরা তাই পারি। কোনো ধরনের কোনো প্রবলেম আমাদের হয় না। কারণ মাছ নিজেদের ঘরে চাউল আছে, পেঁয়াজ, আলু, রসুন, মসুরি এগুলা আছে। মসুরি বলতে ডাউল যেটা সেটা আছে। তো চাইলে আমরা অনেক কিছু না কিনে চলতে পারি। সাধারণত যেগুলো আমাদের ঘরে থাকে না সেগুলো যেমন তেল, জিরা, লবণ এ ধরনের যে সমস্ত সামগ্রী আছে সেগুলা কিনতে হয় বিশেষ করে। কারণ তেল লবণ ছাড়া তো আর খাওয়া যাবে না। আমি কিন্তু চাউল ধুয়ে এরপরে পাতিলের গায়ে যে পানিটা ছিল সেই পানিটা সুন্দর করে মুছে দিয়েছি। কারণ এই পানিটা যদি থেকে যায় তাহলে পাতিলের গায়ে কিন্তু একটা কালচে ভাব এবং দাগ পড়ে যায়, স্পট পড়ে যায়, সেটা দেখতে ভালো লাগে না। সে কারণে আমি কিন্তু পানির সাইড দিয়ে মুছে দিয়েছি একটা কালির ন্যাকড়া দিয়ে। এতে করে আমার পাতিলটা খুব সুন্দর থাকবে, কালিও হবে না। এরপরে আমি পাটখড়ি দিয়ে জালটা ধরিয়ে দিয়েছি। এভাবে খড়ির জালে জাল জ্বলতে থাকবে। অন্য সাইডে আমি কিন্তু লতিগুলা পরিষ্কার করে নিব। রান্নার চুলাতে দিয়ে আমি যে সবজিগুলো রান্না করব সেগুলা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। পটল দিয়ে আর হচ্ছে ঝাটকা মাছ দিয়ে ভুনা করব। অন্য সাইডে আমি লতিগুলা পরিষ্কার করে নিয়েছি। আমার ভাতে উতলাই গেছে। রান্না করতেছিলাম এমন সময় ফেরিওয়ালা আসছে আইসক্রিম নিয়ে। তো আমি আবার আইসক্রিম আনাইছিলাম আমুরে দিয়া। মা কিন্তু আমার জন্য যায় ওই সময়তেই আইসক্রিম নিয়ে আসছে। আমি কিন্তু আইসক্রিম খাচ্ছিলাম, অন্যদিকে রান্না করতেছিলাম। বেশ ভালোই লাগছিল, গরমের মধ্যে আইসক্রিম খাচ্ছি। রাস্তার সাইডে যে বাড়িগুলা থাকে ও বাড়ির মানুষগুলা সুস্থ থাকতে পারে না, কারণ সব সময় ফেরিওয়ালারা থাকে। কখনো বিছানার চাদর, কখনো প্লাস্টিক, কখনো দেখা যাচ্ছে ভাঙাড়ি, কখনো চুলালা, বিভিন্ন ধরনের হকারিয়ে এরা আসে বিভিন্ন জিনিস নিয়ে। আসলে টাকা না থাকলেও অনেক সময় কিনতে ইচ্ছে করে। যাই হোক, টাকা না থাকুক আর না থাকুক, আমি খুব বেশি একটা নামি না। কারণ নামলেই কিনতে হবে, নামলেই কিনলেই হচ্ছে সমস্যা। এত কিছু কেনা যাবে না। নিজেকে যত সেফে রাখা যায় চেষ্টা করবেন। যত ধরনের হকারি আসুক নামবেন না। টাকা থাকুক বা না থাকুক না নামার চেষ্টা করবেন। আমার যদি কোনো কিছুর বিশেষ প্রয়োজন হয় ডিরেক্ট বাজারে যাই, আর না হলে শাশুড়ি আম্মা আছে, মানে আমার শাশুড়ি আছে, তাকে দিয়ে আনাই, মাকে দিয়ে আমি আনাই। খুব কম চেষ্টা করি বাজারে যাইতে। আমি তো খুব কম চেষ্টা করি, তারপরেও আপনাদের ভাইয়া যে আছে তিনি আমাকে সবসময় বলে বাজারে খুব বেশি যাবা না, যদিও যাও মাকে নিয়ে যাবা। আপনাদের ভাইয়া খুব মানে ফলো করে আমি বাজারে যাই কিনা। যদিও আমি খুব বেশি একটা পছন্দ করি না, তারপরেও সে ফলো করে, বা সে নিজেও পছন্দ করে না। সে বলে যদি কোনো বিশেষ প্রয়োজন থাকে মাকে নিয়ে যাবা, আর না হলে টুকটাক যেটা লাগে সেটা মার কাছে দিলে মা এনে দিবে। তো আলহামদুলিল্লাহ আমার শাশুড়ি বেশ ভালো এবং স্মার্টনেস মানুষ। আগের যুগের মানুষ হলেও আমাদের সব কিছু কিন্তু সে খুব ভালোভাবে বুঝে বা মেনটেন করতে পারে। আমাদের এই জেনারেশনের চাপাটাও খুব ভালোভাবে বুঝে। আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া।
দুপুরবেলা গরম ভাতের সাথে কচুরলতি এবং যদি থাকে এক টুকরো লেবু, তাহলে তো একদম জমে ওঠে দুপুরের খাবারটা কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকারী এবং মেন সারাদিনের খাবারের মধ্যে দুপুরের খাবারটা হচ্ছে মেন। তো দুপুরবেলাতেই মা দুধটা গরম করেছিল, ওইটা হচ্ছে একবারে আমি নিয়ে সব কিছু গুছিয়ে নিয়ে খেতে বসেছি। সব কাজ শেষ করে শান্তিমতো বসে খাওয়ার শান্তি হচ্ছে আলাদা। আপনি সব কাজ ফেলে রেখে খাইতে বসবেন, আপনার ভিতরে স্বস্তি লাগবে না। আপনি যখন সব কিছু গুছিয়ে পরিপাটি করে খেতে বসবেন, তখন আপনি যে ভাতটা খাবেন, এতে করে আপনার মানে ভিতরেও শান্তি লাগবে, মনেও শান্তি লাগবে, স্বস্তিও লাগবে, সব কিছু মেলায়া খুব ভালো লাগবে। কচুরলতিটা এতটা টেস্ট হয়েছিল যেটা বলার মতো না। একদম টাটকা কচুরলতি ক্ষেতের থেকে তুলে পরিষ্কার করে কেটে ধুয়ে পরিষ্কার করে রান্নাবান্না করে এবং দুপুরে খাওয়া, সাথে নিজেদের গাছের লেবুটাও কিনতে হচ্ছে না, এখানে কোনো কিছুই কিন্তু কেনা হয়নি, সবই বাড়ির, সবই নিজেদের। শুধু কিনতে যেটা হয়েছে সেটা হচ্ছে তেল আর লবণ, জিরা, এতটুকুই। যাই হোক, সব মিলিয়ে দুপুরের খাওয়াটা ছিল অসম্ভব সুন্দর। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।